শুরুটা হয়েছিল জাদুর মতো সুন্দর ভালোবাসার গল্প দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেই ভালোবাসায় পরিণত হয় এক ভয়ঙ্কর দ্বন্দ্বে। পেশায় দুই তরুণ আইনজীবী, একই পেশা একই স্বপ্ন, আর একে অপরের প্রতি আছে গভীর ভালোবাসা। তাদের জীবনটা ছিল খুবই সাধাসিধে কিন্তু সুখের। তবে সুখ কি আজীবন কারোর কপালে সহ্য হয়? একদিন হঠাৎই একটা সেন্সিটিভ কেস তাদের জীবনে কাল বৈশাখীর ঝড় তোলে। আদালতে দাঁড়িয়ে তারা বুঝতে পারে এই মামলায় তারা একই পাশে নয়, বরং একজন আর একজনের বিপক্ষে। আদালতের প্রতিটা প্রশ্ন, প্রতিটা যুক্তি, প্রতিটা প্রমাণ হয়ে ওঠে তাদের যুদ্ধের অস্ত্র। স্বামী স্ত্রীর সম্পর্ক ধীরে ধীরে বদলে যায় কঠিন এক প্রতিদ্বন্দ্বিতায়। কে ঠিক আর কে ভুল তা যেন বুঝে ওঠা দেয়। একদিকে সত্য প্রমাণ করার লড়াই, আর অন্যদিকে ভালোবাসা বাঁচিয়ে রাখার চেষ্টা। আদালতের ভেতরে যখন যুক্তির আগুন জ্বলছে, ঠিক তখনই বাইরে তাদের সম্পর্কেও শুরু হয় ভাঙনের শব্দ। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, সত্যের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ নাকি ভালোবাসাকে বাঁচিয়ে রাখাটা আরো বেশি গুরুত্বপূর্ণ? আদালতের রায়ের উপরে শুধু এই মামলার ভাগ্য নয়, বরং টিকে আছে দুইজন মানুষের জীবন। এমনই সত্য মিথ্যার লড়াই, মনস্তাত্ত্বিক টানাপোড়েন, কোর্টরুম ড্রামা আর রোমান্টিক রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ভাসি, যার অর্থ জেদ। কুমার নামের এক লোক তাড়াহুড়ায় দৌড়ে এক লোকের কাছে এসে বলে, আজ কোর্টের সব উকিল অনেক ব্যস্ত, তবুও আমি তোমার জন্য এখানের বেস্ট উকিলকে খুঁজে বের করেছি বলেই অ্যাভিনকে কল দেয়। অ্যাভিন অবশ্য তখন আরামে বসে চা পান করছে। ক্লায়েন্টের কথা শুনতেই পাশের উকিল থেকে তার কেসের ফাইল নিয়ে দৌড় দিয়ে আসে, যেন তার কাছে কেসের লাইন লেগেছে। তবে ক্লায়েন্টকে দেখে এমন ভাব দেখায় যেন সে খুব নাম করা উকিল। তবে বাস্তবে তার তো মাছি মারার মতো অবস্থা। এই পর্যন্ত সব ঠিক থাকলেও ক্লায়েন্ট যখনই বলে চলেন আপনার অফিসে বসে কথা বলি, তখনই বেচারা পড়ে যায় বিপদে। তবে এরও একটা সমাধান আছে, কারণ অ্যাভিনের এক সিনিয়র উকিল সতীশের সাথে কন্ট্রাক্ট আছে। অ্যাভিন তাকে কল দিতেই সতীশ তার ক্লায়েন্টকে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। তবে যাওয়ার আগে অ্যাভিনের নামে নেম প্লেটটা বসাতে কিন্তু ভোলে না। এভাবেই ক্লায়েন্টের সামনে ভাব দেখিয়ে অ্যাভিনের দিন কাটছে। মাধবী নামের অ্যাভিনের এক কুট্টিকালের বান্ধবী তখন বড় এক উকিলের আন্ডারে ইন্টার্নি করছে। তবে সে এই অফিসে একা মেয়ে হওয়ায় তাকে নানা সময়ে নানা কুটুক্তি শুনতে হয়। তার কলিগ সিজু টিটকারি করে বলে, একটা ফাইল তো ঠিক মতো বাঁধতে পারো না, তাহলে কেস সামলাবে কিভাবে? তখন এই ক্লার্কে সে নতুন কেসের কাজ দিলে সিজু বলে, আমার স্ত্রী ডেলিভারির জন্য আজই হাসপাতালে ভর্তি হয়েছে। আজও যদি আমি সেখানে না যাই তাহলে কয়দিন পরে নিজের ডিভোর্সের কেস লড়তে হবে। মাধবী বলে, কোনো সমস্যা নেই, কাজটা আমি করে দিব। তবে সিজু, তুমি যে আমাকে কথায় কথায় অপমান করো সেটা বাদ দিতে হবে, না হলে আমি স্যারকে জানিয়ে দিব তুমি মিসেস মনোজের ডিভোর্স কেস সামলাতে গিয়ে তার সাথেই প্রেম শুরু করে দিয়েছো। সিজু এবার বেশ ভরকে যায়। তখন এই সিনিয়র উকিল মাধবীকে ডেকে বলে, তুমি এই ক্লায়েন্টের কেসের লাস্ট হিয়ারিং এ যাবে। ক্লায়েন্ট বিরক্ত হয়ে বলে, ওনার তো কোনো অভিজ্ঞতা নেই, তাহলে কেন খামোখা এই কেসে তাকে জড়াচ্ছেন? উকিল বুঝিয়ে বলে, আপনাদের বেল তো হয়েই গেছে, এখন শুধুমাত্র কিছু ডকুমেন্টস জমা দিতে হবে, ব্যাস। এদিকে এভিনের সেই ক্লায়েন্ট হঠাৎই সতীশের অফিসে ঢুকে পড়তেই এভিনের জায়গায় সতীশকে দেখে বেচারা দ্বিধায় পড়ে যায়। সাথে সাথে এই কুমারকে কল দিয়ে এভিনের ধোকাবাজি বুঝতে পেরে উকিলই বদলে ফেলে। এটা কোনো কথা? বহু কষ্টে একটা ক্লায়েন্ট পেল, সেও হাতছাড়া হয়ে গেল। এভিনের মন খারাপ দেখে সতীশ বলে, এসব ভণ্ডামি ছেড়ে ভালো একটা চেম্বার নাও। সুরেন্দ্র তার চেম্বার ছেড়ে দিবে, সব মিলিয়ে 15,000 মতো টাকা লাগবে। এভিন হতাশ হয়ে বলে, এত টাকা আমি কোথায় পাবো? তখনই মাধবী এসে এসব শুনে বলে, এভিন টাকা দিয়ে চেম্বার নেবে? তা কখনোই হবে না। কথায় কথায় মাধবী এবং এভিন ডোমেস্টিক ভায়োলেন্সের এক কেস নিয়ে তর্ক শুরু করে দেয়। মাধবীর সিনিয়র উকিল মাধবীকে কল দিয়ে ডাকতেই সে রেগে জুসের বিলটা অ্যাভিনের ঘাড়ে দিয়েই চলে যায়। বুঝতেই পারছেন এদের সাপে নেউলে সম্পর্ক। রাত প্রায় 10টা বাজতে যাবে। মাধবী তখনও সিজুর কাজ করছে। মা কল দিয়ে জিজ্ঞেস করে, তুই বাসায় কখন ফিরবি? মাধবী জানায় সে 10 মিনিট পরেই বের হবে। কাজ শেষে বের হতে গেলেই লক্ষ্য করে অ্যাভিন বাইরেই তার জন্য অপেক্ষা করছে। মাধবী কি ভাবে না ভাবে, তাই অ্যাভিন বাহানা করে বলে মাধবীর মায়ের অনেক চিন্তা হচ্ছিল, তাই সে অ্যাভিনকে মাধবীকে সাথে করে নিয়ে যেতে বলেছে। মাধবী কোনো কথা না বাড়িয়েই তার স্কুটিতে করে রওনা হয়। পেছনে অ্যাভিন তাকে পাহারা দিয়ে নিয়ে আসে। বাসায় পৌঁছাতেই মাধবীর মা খেতে ডাকলে অ্যাভিন জানায় তার বাসায় বড় দিদি আর দুলাভাই এসেছে, তাই মা তাকে তাড়াতাড়ি যেতে বলেছে বলেই চলে যায়। রাতে খাওয়ার টেবিলে দুলাভাই জোসেফ বলে তার এলাকার নেতা জ্যাকব এবার নির্বাচনে জিতে যাবে, তার জন্য জোসেফ কোটি টাকা খরচ করেছে। একবার জিতে গেলে জোসেফের তো লাভই লাভ, তবে এতে অ্যাভিনেরও অনেক লাভ হবে। তা তুমি কি চেম্বারের জন্য জায়গা পেয়েছো? কোরিয়ান তাদের সাথে কি কথা বলবো? অ্যাভিন বলে, আপাতত একটা জায়গা দেখছি, কিছু বলার দরকার
দরকার নেই, আমি নিজের যোগ্যতায় কিছু একটা করতে চাই। মজা করে বলে, তবে যদি মিনিস্টারের মেয়ের সাথে বিয়েটা দিতেই পারো তাহলে কোনো সমস্যা নেই। মাধবী তার সিনিয়র উকিল থমাসের ক্লায়েন্টের কেসের ডকুমেন্টস সাবমিট করতেই বিচারক দেখে সে প্রপার্টি ট্যাক্স ক্লিয়ারেন্সের ডকুমেন্টেই দেয়নি। মাধবী বলে, সব ডকুমেন্টস তো ওখানে থাকার কথা। বিচারক রেগে বলে, প্রপার ডকুমেন্টস না থাকায় বেল পাওয়ার পরও সেটা বাতিল হয়ে যাবে। এত বড় ঘটনায় প্রচন্ড রেগে মাধবী ক্যান্টিনে সতীশ আর এভিনকে জানায় সে থমাসের ফার্ম ছেড়ে দিয়েছে, কারণ ক্লায়েন্ট নিজে ডকুমেন্টস হারিয়ে সব দোষ মাধবীর উপরে দিয়ে দেয়। এটা নিয়ে সিজু অনেক হাসি ঠাট্টা করে, আর থমাসও সবার সামনে তাকে অপমান করেছে। তাই এখন থেকে সে আর কারোর আন্ডারে কাজ করবে না, বরং একাই কাজ করবে। সতীশকে বলে, কাল তুমি একটা জায়গার কথা বলছিলে না, ওটা আমি নিব। সাথে সাথে এভিন বলে, না না, ওটা তো আমি নিচ্ছি। মাধবী রেগে বলে, তুমি তো এখনো কিছু ফাইনাল করোনি, এখন আমি নিতে চাচ্ছি বলে এই কথা বলছো, তাই না? সতীশ তাদের ঝগড়া থামিয়ে বুঝিয়ে বলে, তোমরা ওই অফিস একসাথেই নিয়ে নাও, তাহলে ভাড়াটাও ভাগাভাগি করে নিতে পারবে, কারোর উপরে চাপও পড়বে না। মাধবী আর এভিন বোকার মতো একে অপরের দিকে তাকিয়ে ইশারা করে। সতীশকে বলে, চলো আগে জায়গাটা তো দেখে নেই। সতীশকে সাথে নিয়ে দুইজন সেই জায়গা দেখতে আসে। বেশ বড় জায়গা হওয়ায় দুজনেরই বেশ পছন্দ হয়, কিন্তু এভিনের কাছে অ্যাডভান্স দেওয়ার মতো টাকা নেই। সতীশ বলে, সেসব আমি দেখে নিব, তোমরা তোমাদের মতো করে চেম্বার সাজাও। পরের দিনই দুজন নিজের চেম্বার পাওয়ার খুশিতে চেম্বারের বাইরে দুজনের নামের নেম প্লেট টাঙায়। চেম্বার গোছানোর পর ক্লায়েন্ট আনার জন্য নিজেদের কার্ড বিলি করে বেড়ায়। সারাদিন একসাথে অফিসে তো বসেই, তবে ফোনে মেসেজিং অনবরত চলতেই থাকে। দুইজন যে দিন দিন বন্ধু থেকেও বেশি কিছু হয়ে যাচ্ছে সেটা শুধু সতীশ না, বরং এভিনের পরিবারও ভালোভাবেই লক্ষ্য করে। রোজ এভাবেই একসাথে যাওয়া আসা ঘোরাফেরা করতে করতে সময়গুলো জাদুর মতো কাটতে থাকে। এদিকে জোসেফের পার্টি নেতা জেকব জিতে গেলে অ্যাভিনকে কল দিয়ে জানায়। অ্যাভিন একদিন অফিসে এসে মাধবীকে শাড়ি পরা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অ্যাভিনের বাসায় মাধবীর যাওয়া আসাও বেড়ে যায়। প্রথম মাসের টাকা পাওয়ার পরপরই দুইজনই সতীশকে টাকাটা দিয়ে দেয়। দুইজনই পরাপর বেশ বড় বড় কেস দিতে থাকে। কয়েকদিন পরেই অ্যাভিন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেয়। একদিন অ্যাভিন জানায় সে আজ একটু আগে চলে যাবে, কারণ আজ তার একটা মিটিং আছে, বিয়ের জন্য মেয়ে দেখতে যাবে। মাধবীর মনে মনে হিংসা হলেও বলে, আরে আমাকেও তো পাত্রপক্ষ দেখতে আসবে, মাই ওদেরকে খুঁজে নিয়ে এসেছে। এই দেখো ছবি, এবার ম্যাজিস্ট্রেটের পরীক্ষা মনে হয় ক্লিয়ার করে নিবে। তা তোমার জন্য ছবি দেখাও। অ্যাভিনের কাছে কোনো ছবি না থাকায় সে কিছুই দেখাতে পারে না। মাধবী বলে, ঠিক আছে, তাহলে সেলফি তুলে পাঠিও, আর হ্যাঁ, যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। এখন একটা কেসের ডকুমেন্ট সাবমিট করতে হবে। মাধবীকে পাত্রপক্ষ দেখতে আসবে শুনে অ্যাভিনের মনটাই খারাপ হয়ে যায়। রাতে চেম্বারে তালা মেরে যাওয়ার সময় অ্যাভিন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। মাধবী জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো সেলফি তোলনি? অ্যাভিন বিরক্তি নিয়ে বলে, না, সময় পাইনি। মাধবী বলে, ঠিক আছে, বিয়ের সময় দেখে নিব। যাক, ভালোই হলো, ভেবেছিলাম তুমি কখনো কোনো মেয়েকে পাবেই না, কিন্তু এখন তোমার একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে। অ্যাভিন ঝগড়া শুরু করে দেয় যে, কেন, আমি কি কিছু বুঝি না নাকি? আর আমি কোনো মেয়ে পাবো না কেন? তর্ক করতে করতে এক পর্যায়ে অ্যাভিন বাধ্য হয়ে সত্য কথা বলে দেয় যে সে কোনো মেয়ে দেখতে যায়নি। আসলে সে তো মাধবীর রিয়াকশন দেখতে চেয়েছিল। এতক্ষণ সে চায়ের দোকানে বসেছিল। মাধবী হেসে বলে, সে আসলে মিথ্যা বলছিল, তাকে কোনো পাত্রপক্ষ দেখতে আসবে না। আর সে যা ছবি দেখিয়েছিল সেটা এক বন্ধুর হোয়াটসঅ্যাপে ডিপি ছিল। দুইজন দুজনকে পছন্দ করে জানতে পেরে সব ঝগড়া ভুলে তারা এক হয়ে যায়। জোসেফ অ্যাভিনকে জেকবের সাথে দেখা করাতে নিয়ে আসে। জ্যাকবকে জিজ্ঞেস করে, আমি যে প্রস্তাব দিয়েছিলাম সেটার কি হয়েছে? অ্যাভিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের প্রস্তাব? জ্যাকব জানায়, অ্যাভিনকে পাবলিক প্রসিকিউটর বানানোর প্রস্তাব দিয়েছিলাম না? যেদিন থেকে জ্যাকব পদ পেয়েছে, জোসেফ অ্যাভিনকে সেই পদ পাইয়ে দেওয়ার জন্য তার মাথা ঝালাপালা করে দিচ্ছে। জ্যাকব বলে, একটা মাত্র পোস্টের জন্য কতজন লড়াই করছে জানো? শহরের বড় অ্যাডভোকেট আব্রাহাম এবং সাহেল আমিদকে তো চেনো, তাদেরকে আমাদের থেকেও বড় গ্রুপ সাপোর্ট করছে। এর মধ্যে অ্যাভিনের নাম দিলে নমিনেশনই তো ক্যান্সেল হয়ে যাবে। জোসেফ বলে, কোনো রাস্তা বের করো। জেকব জানায়, সরাসরি তো সম্ভব না, তবে পার্টির যুব প্রতিনিধির একটা লিস্ট বানাচ্ছে, সেখানে অ্যাভিনের নাম দিয়ে দিব। পরে সেখান থেকে অ্যাভিন পাবলিক প্রসিকিউটর হয়ে যাবে। জোসেফ বেশ খুশি হয়ে যায়, কিন্তু অ্যাভিন জিজ্ঞেস করে, এত যোগ্য সিনিয়র থাকতে আমাকে কেন বাছাই করবে? জেকব বলে, সিনিয়র দিয়ে কিছুই হয় না, মানুষের মন জয় করতে পারলেই সব হবে। আমরা বিশ্বস্ত কাউকে খুঁজছি, তুমি জোসেফের শালা, সেই হিসাবে বিশ্বাস তো করাই যায়। দুলাভাইয়ের কথায় অ্যাভিনও বাধ্য হয়ে রাজি হয়ে যায়। প্রসিকিউটর মানে সরকার পক্ষের উকিল হওয়ার পর অ্যাভিন চেম্বারে আসতেই মাধবী খুশি মনে তাকে অভিনন্দন জানায়। তবে মনে একটু কষ্টও লাগে, কারণ তারা একসাথে এই চেম্বার শুরু করেছিল, আর এখন সে একা হয়ে গেল। প্রসিকিউটর হয়ে যাওয়ায় অ্যাভিনকে এখন আর ক্লায়েন্ট খুঁজে বেড়াতে হবে না, ক্লায়েন্ট নিজেই তার কাছে আসবে। আর নিজের বসার একটা জায়গাও হয়েছে। সম্মানের সাথে পুলিশ অফিসার অ্যাভিনকে সেখানে নিয়ে আসে। অ্যাভিন বলে, আজকের কেস সম্পর্কে একটু ডিটেলস দেন তো, বাকিটা পরে জেনে নিব।
অফিসার বলে আজ জেকবের ভাইয়ের কেস, লোকে বলা বলি করছে এই জন্যই নাকি আপনাকে প্রসিকিউটর বানানো হয়েছে, কারণ যোগ্য সিনিয়র থাকতেও আপনার মতো জুনিয়র এই পোস্ট পেয়ে গেল। অ্যাভিন হাসি মুখে বলে আমি এখানে কারোর হয়ে কাজ করতে আসিনি, তাই আমি যেমনটা বলবো সেভাবেই আপনারা কাজ করলে সবার জন্য ভালো হবে। রাতে বাসায় অ্যাভিনের বাবা মা অ্যাভিনের বিয়ের কথা বলতেই অ্যাভিন জানায় সে একটা মেয়েকে পছন্দ করে। বাবা জিজ্ঞেস করে সে নিশ্চয়ই মাধবী, ওকে আমাদেরও পছন্দ। মা নাক সিটকে বলে মেয়ে ভালো, কিন্তু সে তো অন্য ধর্মের, ও কি তোর জন্য তার ধর্ম বদলাবে? বাবা বলে ধর্ম নিয়ে তো ওর বাসায়ও ঝামেলা হবে, আগে আমি ওর মায়ের সাথে কথা বলি, পরে চার্চের পাদ্রির সাথে কথা বলে নিব। অ্যাভিন মাধবীকে বিয়ের কথা জানাতেই মাধবী ঝাড়ি দিয়ে বলে আমার সাথে না বলে তুমি পরিবারকে কেন জানালে? আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি আগে সেটেল হতে চাই। অ্যাভিন বলে সেটেল তো হয়েই গেছি। মাধবী রেগে বলে তুমি সেটেল হয়েছো, আমি না, আমি তো কেবলই আমার ক্যারিয়ার শুরু করেছি, এই অবস্থায় বিয়ে করতে পারবো না। অ্যাভিন বলে বিয়ের পর মাধবীর চাকরি নিয়ে কোনো সমস্যা হবে না, তাছাড়াও প্রফেশন আর ব্যক্তিগত জীবনের মাঝে ব্যালেন্স তো সবাইকেই করতে হয়, এটা আমাদের উপরে নির্ভর করে যে আমরা কাকে বেশি গুরুত্ব দিব। চিন্তা করে আমাকে জানিও। মাধবী পড়ে যায় মহা চিন্তায়, কি করবে সে, ক্যারিয়ার নাকি বিয়ে? তখনই নান্দু নামের একজন মাধবীকে কল দেয়। পরের দিন কোর্টে হিয়ারিং শুরুর আগে অফিসার অ্যাভিনকে জানায় আজকের কেস হলো বিয়ের প্রলোভন দেখিয়ে মলেস্ট করেছে। তখনই মাধবী অ্যাভিনকে কল দিলে ব্যস্ততার জন্য অ্যাভিন আর কথা বলতে পারে না। কোর্টে আসতেই দেখে মাধবী পেছনেই বসে আছে। অ্যাভিন বিন্দাস মুডে আসে, কিন্তু পেছনে মাধবীকে লক্ষ্যই করে না। মাধবী ডাক দিলেও শোনে না, তাই রেগে কলম ছুঁড়ে মারে। মাধবী কিছু বলতেই যাবে তখনই বিচারক চলে আসে। মাধবীর কেসের নম্বর 335-এর ধারায় ফেলা হয়। হিয়ারিং শুরু হয় 187 দিয়ে। প্রসিকিউটর হিসেবে অ্যাভিন দাঁড়াতেই মাধবী উঠে বলে এই কেসের পিটিশন আমি দিব। আরোপি ক্লায়েন্টের উপরে 375 এবং 415-এর আইপি সেকশন দেওয়া হয়েছে, যার অর্থ সে বিয়ের প্রলোভন দেখিয়ে মলেস্ট করেছে। কিন্তু এটা মিথ্যা কথা। আমার মক্কেল একজন ভদ্র আর সম্মানিত পরিবারের, তার আগে এমন কোনো ক্রাইম রেকর্ড নেই, তাই তার নামে এই কেসে যেসব ধারা দেওয়া হয়েছে সেগুলো যুক্তিযুক্ত না। এই জন্য আমি ক্লায়েন্টের জামিনের আর্জি করছি। অ্যাভিন জানায় সে 15 মিনিট আগেই এই পিটিশন পেয়েছে, পড়ার সময়ও পায়নি। যদি আজ সম্ভব হয় তাহলে তো ভালো, না হলে হিয়ারিং কালকে দেওয়ার আর্জি করছি। মাধবী তর্ক করে বলে কেন কেন আবার আরেকদিনে তারিখ নিতে হবে? আমার ক্লায়েন্ট নির্দোষ, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমি অনুরোধ করব আজই জামিন দেওয়া হোক। অ্যাভিন বলে কেস ভালোভাবে পড়ার জন্য আমি তো মাত্র একটা দিনই চেয়েছি। মাধবী বিরক্ত হয়ে বলে আগামীকাল রবিবার, কোর্ট বন্ধ। অ্যাভিন বলে 2 দিনে আহামরি কিছু হয়ে যাবে না। বিচারক অ্যাভিনের কথা মতোই একদিনের সময় দিয়ে দেয়। মাধবীর মন খারাপ দেখে অ্যাভিনেরও খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই। প্রফেশন তো প্রফেশনের জায়গায়। কোর্টরুমের বাইরে মাধবীর ক্লায়েন্ট গৌতমের বোন নান্দুর কাছে ক্ষমা চেয়ে অন্য কাউকে কেসটা দিতে বলে। গৌতমের বাবা বলে তোমাকে ছাড়া এখন আর অন্য কাউকে বিশ্বাস করতে পারছি না। নান্দু জিজ্ঞেস করে অ্যাভিনকে বলে দেখলে সে কি তোমার কথা শুনবে না? মাধবী বলে আমার মনে হয় না সে শুনবে। অ্যাভিন চেম্বারে আসতেই মাধবী রেগে বলে সকাল থেকে কল দিয়েই যাচ্ছি। নান্দু আমার ফ্যামিলি ফ্রেন্ড, রাতেই কল দিয়ে জানিয়েছে ওদেরকে ছোটবেলা থেকেই চিনি। অ্যাভিন বলে প্রসিকিউটর হয়ে অনেক আনন্দ হচ্ছিল, কিন্তু এখন তো বড় সমস্যা হয়ে গেল। সতীশ বুঝিয়ে বলে এতে সমস্যার কি আছে? প্রফেশনে এসব কোনো ব্যাপারই না, কাজ কাজের জায়গায়। অ্যাভিন জানায় তারা তো শুধু কলিগ না, এই রবিবার তাদের পরিবার বিয়ে নিয়ে কথা বলবে, তাদেরকে আমরা কি বলবো? মাধবী জানায় নান্দুর এসবে কোনো সমস্যা নেই। অ্যাভিনের ক্লায়েন্ট যদি অন্য কোনো প্রসিকিউটর চায় তাহলে আনতে পারে, তবে এটা করলে অ্যাভিনের সম্মান নষ্ট হবে। এমনিই লোকে অ্যাভিনের পোস্ট পাওয়া নিয়ে অনেক নারাজ। সতীশ জানায় ক্লায়েন্টের সাথে একবার কথা বলে দেখতে, বেশি সমস্যা হয়ে গেলে বিয়ে পোস্টপোন করতে। অ্যাভিনের পরিবার মাধবীর বাসায় বিয়ের কথা বলতে আসে। কথার মাঝেই জোসেফ বলে আমরা চাই বিয়েটা চার্চে করতে। মাধবীর বাবা আপত্তি করে বলে চার্চে করলে আমাদের আত্মীয়স্বজনরা নারাজ হয়ে যাবে। তখনই অ্যাভিন বলে আমরা রেজিস্ট্রার অফিসে বিয়ে করলে কেমন হয়? জোসেফ তর্ক করলেও অ্যাভিনের বাবা বলে আমার মনে হয় রেজিস্ট্রেশন অফিসই ভালো হবে, কিন্তু আত্মীয় স্বজনদের ব্যাপারটাও তো দেখতে হবে। আমরা ফাদারের সাথে কথা বলি, আর আপনারাও আপনাদের পণ্ডিতের সাথে কথা বলেন। সব ঠিক হওয়ার পর অ্যাভিন বলে আমাদের কেস সম্পর্কে তো আপনারা জানেনই, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি কেস সলভ না হওয়া পর্যন্ত একটু সময় নিব। দুজনেরই মা একসাথে বলে ওঠে দরকার পড়লে কেস ছেড়ে দাও, কিন্তু বিয়েতে কোনো দেরি করতে পারবো না। অ্যাভিনের আর কিছুই বলার থাকে না। মাধবীর রাগী চোখে অ্যাভিনের দিকে তাকায়। পরবর্তী হিয়ারিং এ গৌতমের জামিনের অনুমতি তো দেওয়া হয়, কিন্তু শর্ত দেওয়া হয় যে 50,000 টাকার বন্ড এবং জামানত হিসাবে 2জন ব্যক্তি উপস্থিত থাকতে হবে। তদন্তের জন্য পুলিশ যখনই বলবে তাকে হাজিরা দিতে হবে এবং কোনো প্রমাণে কোনো রকমের হস্তক্ষেপ করা যাবে না। ভিকটিম আনুষার বাবা অ্যাভিনের কাছে আসতেই অ্যাভিন আশ্বস্ত করে বলে এই জামিন নিয়ে চিন্তা করবেন না, যত সেকশনই হোক না কেন ভিকটিমের অনুমতিতে হলেও গৌতম বিয়ের কথা দিয়েছিল, এই জন্যই গৌতম অপরাধী হবে। তার আগে আপনার মেয়ের সাথে কথা বলতে হবে। বাবা জানায়
সে আসলে কোর্টে আসতে চায় না। অ্যাভিন নিজেই এবার তাদের বাসায় যেতে রাজি হয়ে যায়। অ্যাভিন অনুষার বাসায় এসে বুঝিয়ে বলে শুধু কেস করলেই হয় না, কোর্টে সেটা প্রমাণও করতে হয়। আমি সেখানে শুধুমাত্র একজন উকিল নয়, বরং কোর্টে তোমার হয়ে লড়বো। তুমি কি বলতে চাও সেসব আমার উপর নির্ভর করবে। ওদিকে মাধবী গৌতমের সাথে কথা বলতে আসে। মাধবী বলে, দেখো আমি কে সেটা ভুলে শুধু মাথায় রাখো আমি তোমার উকিল, তাই আমাকে সব বিস্তারিত বলো। তোমরা একে অপরকে কিভাবে চেনো? আনুষা জানায় তার পিজির রুমমেট সারা গৌতমের কলেজ ফ্রেন্ড। সেই আনুষার সিভি গৌতমকে দিয়েছিল। একই আর্কিটেক্ট কোম্পানিতে দুজনেরই জব হয়। গৌতমের কাজে অ্যাসিস্ট করতে হতো, সেভাবেই তারা একে অপরের কাছাকাছি আসে। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে। গৌতম তাকে সবসময় সেটাই অনুভব করাতো। অফিসের সবাই সেটা জানে। অ্যাভেন জিজ্ঞেস করে গৌতমকে কখনো কথা দিয়েছিল যে সে তোমাকে বিয়ে করবে? অনুষা বলে গৌতম ভালো করে জানতো আমি টাইম পাসের জন্য কিছুই করি না, কিন্তু এখন সে একদম বদলে গেছে। এদিকে গৌতম বলে আমি আনুষাকে শুধুমাত্র আমার বন্ধু ভাবতাম, বাকিদের সাথে যেমন ছিলাম আনুষার সাথেও তেমনই আচরণ করতাম। গৌতম তো আর কোনো জ্যোতিষী না যে সে অনুষার মনের কথা বুঝে যাবে। অনুষাও কখনো বিয়ে নিয়ে কিছুই বলেনি। অ্যাভিন জিজ্ঞেস করে সেদিন তোমাদের মধ্যে ওসব হলো কিভাবে? অনুষা ইতস্তত করলে অ্যাভিন বলে এসব না জানালে কোর্টে প্রমাণ করব কিভাবে? অনুষা জানায় একদিন রাতে গৌতম তার ফ্ল্যাটে প্রজেক্ট ডিসকাসের জন্য ডাকে। অফিসের এক কলিগ বিমলও সেখানে ছিল। ডিসকাশনের পর সে চলে যায় আর অনুষা সেখানে কিছুক্ষণ ছিল। এক পর্যায়ে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। গৌতম বলে আমি জানি না এটা কিভাবে হয়েছে, ব্যাস হয়ে গেছে। পরের দিন সকালে অনুষা যখন এই ব্যাপারে কথা তোলে তখন অনুষা বুঝতে পারে গৌতম আসলে তাকে বিয়ে করতে চায়ই না। অনুষার রেগে গৌতমকে কষে একটা চড় মারে। গৌতম বলে এসবে আমার একার দোষ তো ছিল না, আর ও যদি সত্যি আমাকে বিয়ে করতে চাইতো তাহলে আমাকে এসব ঝামেলায় ফেলতো না। অনুষার বাবা বলে এই ঘটনার পর অনুষা নিজেকে শেষ করতে চেয়েছিল। সবার কাছে সব জানার পর অনুষার বাবা অনুষাকে বাসায় নিয়ে আসে। অনুষার পরিবার বিয়ের জন্য ভয় দেখালে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে গৌতমও অনেক চিল্লাপাল্লা করে। এরপরই তারা রেগে কেস করে দেয়। অনুষা এবং তার বাবার কথা মতো গৌতম অনুষাকে ধোকা দিয়েছে। গৌতম ভালো করে জানতো অনুষা তাকে ভালোবাসে, আর গৌতমের কথা হলো সে জানতোই না অনুষা তাকে ভালোবাসে বা বিয়ের স্বপ্ন দেখছে। এভিন অনুষা এবং তার বাবাকে জানিয়ে দেয় ডিফেন্স লয়ার মাধবী এভিনের হবু স্ত্রী। অনুষা এবং তার বাবা অবাক হয়ে গেলে এভিন আশ্বস্ত করে বলে আমার ব্যক্তিগত বিষয়ের প্রভাব কেসের উপরে কখনোই পড়বে না। এটা এভিনের জীবনের অনেক বড় একটা কেস। তারপর যদি অনুষার সন্দেহ হয় তাহলে সে স্পেশাল প্রসিকিউটর রাখতে পারে, আর যদি এভিনের উপর বিশ্বাস থাকে তাহলে এভিনই এই কেস লড়বে। এভিন বাসায় আসলে বাবা জানায় মাধবীর মা কল দিয়ে জানিয়েছে সেপ্টেম্বরের 8 তারিখে শুভ লগ্ন আছে। ছেলের বাড়িও রাজি। সকালে মন্দিরে গিয়ে বিয়ের কাজ সেরে দুপুরে চার্চে গিয়ে ছেলে পক্ষের প্রথা অনুযায়ী বিয়ে হবে। একদিকে বিয়ের প্রস্তুতি চলছে আর অপরদিকে কোর্টে পরবর্তী হিয়ারিং এ চার্জশিটে লেখা স্টেটমেন্ট গৌতম পুরোপুরি অস্বীকার করে। বিচারক এবার ট্রায়ালের জন্য সেপ্টেম্বরের ডেট দেয়। ব্যাস হয়ে গেল তো বিয়ে। যাই হোক দুই পক্ষর কেসই স্ট্রং। দুই উকিলই তখন কেসে স্ট্রং করার জন্য নানা রকমের প্ল্যান বানায়। এভিন অনুষার কাছে গৌতমের দেওয়া গিফট আর সেলফি চায় যেন সে কোর্টে প্রমাণ করতে পারে গৌতম আর অনুষার রিলেশন ছিল। মাধবী তখন প্ল্যান করে যদি কোনোভাবে বিপক্ষের কোনো সাক্ষীকে তাদের পক্ষে নেওয়া যায় তাহলে এই কেস তাদের পক্ষে চলে যাবে। তাই সাক্ষীদের সাথে কথা বলা শুরু করে। এভিন মাঝে মাঝে গৌতমের বাড়ি থেকে মাধবীকে নিতে গেলে নান্দু বেশ ইতস্তত করে, কিন্তু মাধবীর জন্য সব মেনে নেয়। কেসের মধ্যে বিয়ের প্রস্তুতিও জোরে সোরে চলছে। এভিনের বাবা বিয়ের কার্ড দিলে এভিন তার ছবি তুলে মাধবীকে পাঠায়। মাধবী ছবিটা দেখেও কোনো রিপ্লাই দেয় না। এভিন মেসেজ দিলে তারপর সে রিপ্লাই দেয়। কার্ড ফাইনাল করে দুজন সতীশকে দাওয়াত করতে আসে। বিয়ের কেনাকাটা, স্টেজের প্রিপারেশন আর গয়নার সিলেকশন সব একসাথেই চলছে। কিন্তু যখনই নান্দুর কল আসে মাধবী সব ছেড়ে দেয় হাঁটা। তবে এত কিছুর পরও এই দুইজন এই কেস নিয়ে খুব চিন্তায় আছে। মাধবীর চিন্তাটা একটু বেশি, কারণ এই ধরনের কেসে সবসময় মেয়েদেরকেই প্রাধান্য দেওয়া হয়। তাই এভিন কিছুটা স্বস্তিতে আছে। কিন্তু মাধবীর কথা হলো প্রমাণ দেখালেই তো আর হয় না, সত্যিকে কিভাবে প্রমাণ করবে তার উপরও কেস নির্ভর করে। একদিকে কেসের প্রস্তুতির জন্য দুইজন দুই মেরুর হয়ে যায়, আর অন্যদিকে বিয়ের পর তারা আলাদা থাকবে বলে একসাথে নতুন ফ্ল্যাট দেখতে আসে। এভাবেই কোন রকমে তাদের সময় কাটতে থাকে। দেখতে দেখতে ফার্স্ট ট্রায়ালের দিন চলে আসে। কার্যক্রম শুরু করার আগে বিচারক দুই পক্ষের উকিল, ভিকটিম এবং অভিযুক্ত বাদে সবাইকে বের হতে বলে। পুরো প্রসেস ক্যামেরায় রেকর্ড করা হবে। সবাই বের হয়ে গেলে কেস শুরু হয়। এভিন অনুষাকে জিজ্ঞেস করে তুমি কি গৌতমকে ভালোবাসতে? তার আচরণে তোমার কি মনে হয়েছিল সে তোমাকে ভালোবাসে বা বিয়ে করতে চায়? অনুষা বলে হ্যাঁ, গৌতম সবসময় সেভাবেই কথা বলতো। এভিন অনুষাকে বলে সবকিছু খোলাসা করে বিচারককে জানাতে। অনুষা শুরু থেকে সব জানানোর পরে এভিন হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট আর তাদের কিছু সেলফি দেখায়, যেটা প্রমাণ করে
করে তারা কতটা কাছের ছিল। বিচারক জিজ্ঞেস করে এই সম্পর্কের কথা কি তোমার বাবা মা জানতো? অ্যাভিন জানায় অনুষার মা অনেক আগেই মারা গেছে আর বাবার সাথে গৌতমকে কথা বলতে বলেছিল, কিন্তু গৌতম বলেনি। এভিন বার্থডে গিফটের শাড়ি দেখিয়ে বলে আমাদের কালচারে শাড়ি বিয়ের চিহ্ন হিসাবেই দেওয়া হয়। এমন গিফট আর এত ঘনিষ্ঠ মেলামেশায় অনুষা ভাবতে শুরু করে গৌতম তাকে বিয়ে করতে চায়। এভিন অনুষার সেদিনের ঘটনার সময় পরে থাকা ড্রেসটা প্রমাণস্বরূপ দেখায়, যেটার 2টা বোতাম ছিঁড়ে গেছে। কিভাবে ছিঁড়েছে জিজ্ঞেস করতেই অনুষা বলে আমার মনে নেই, সেদিন আমি অনেকটা ওয়াইন পান করেছিলাম। সাধারণত আমি ড্রিঙ্কস করি না, কিন্তু গৌতম জোর করছিল তাই বাধ্য হয়েছি। তারপর কি হয়েছে আমার আর মনে নেই, কিন্তু কাছাকাছি আসার জন্য গৌতমই প্রথমে আমাকে জোর করে। অনুষার এমন বয়ানের পর এভিনের স্টেটমেন্ট দেয় যে যদি কোনো নারী সজ্ঞানে না থাকে সেই অবস্থায় তার সাথে কিছু করলে সেটাকে অনুমতি নেওয়া বলে না। অনুষা তখন নেশার ঘরে ছিল, তাই সে বেশি কিছু বলতেও পারেনি। আর এই কেস 375 সেকশনের আন্ডারে পড়ে। এভিন অনুষাকে জিজ্ঞেস করে যদি জানতে গৌতম তোমাকে বিয়ে করবে না তাহলেও কি তার সাথে সম্পর্কে জড়াতে? অনুষা কড়া ভাষায় জানিয়ে দেয় না। ডিফেন্স হিসাবে মাধবী জিজ্ঞেস করে তুমি তো নেশার ঘরে ছিলে, তাহলে এত শিওর কিভাবে বলতে পারো যে বাটন ওই রাতেই ছিঁড়েছিল? এভিন অবজেকশন দিলে মাধবী বলে বাটন তো অনুষা নিজেও ছিঁড়তে পারে, আর আজকাল হোয়াটসঅ্যাপে টেক্সট করা, ক্লোজ ছবি তোলা এগুলো খুবই কমন ব্যাপার। এগুলোকে প্রেমের সম্পর্কে ফেলা যায় না। গৌতম কি কখনো সোজাসুজি তোমাকে বিয়ের কথা বলেছে নাকি প্রপোজ করেছে? অ্যাভিন বলে সিরিয়াস রিলেশনে প্রপোজের দরকার পড়ে না। এই নিয়ে এবার দুজনের মধ্যে তর্ক শুরু হয় যে কিসের ভিত্তিতে অনুষা বলছে গৌতম তাকে বিয়ে করতে চেয়েছিল। অ্যাভিন বলে যখন দুজন ভালোবাসে তখন এটা মেনেই নেওয়া হয় যে ওরা বিয়ে করতে চায়, এটা একটা বিশ্বাস। মাধবী বলে বিশ্বাস দিয়ে কিছু হয় না, কমিউনিকেশনের দরকার হয়, না হলে যে কেউই নিজের মতো ভুল ধারণা বানিয়ে নেয়। বিচারক রেগে দুজনকে থামিয়ে বলে আপনারা এভাবে কেন ঝগড়া করছেন? কোর্টে একটু নিয়ম কানুন মেনে চলতে হয়। পরবর্তী হিয়ারিং এর ডেট দিলে দুজন রেগে দুই দিকে দেয় হাঁটা। কোর্টে ঝগড়া করতে করতেই এরই মাঝে দুই ধর্ম অনুযায়ী এভিন এবং মাধবীর বিয়ে হয়ে যায়। রাতে রুমে এসে দেখে মাধবী দেওয়ালে বরমালা ঝুলিয়ে ছবি তুলছে, কারণ মাধবীর মায়ের বিশ্বাস দেওয়ালে মালা না ঝোলালে অমঙ্গল হয়ে যেতে পারে। মাধবী ক্লান্তিতে হাই তুললে এভিন বলে এখনই ক্লান্ত হয়ে গেলে? মাধবী টিটকারি করে বলে না, এখনো ফুল এনার্জি আছে। সকালে একভাবে বিয়ে, দুপুরে আর একভাবে বিয়ে, সন্ধ্যায় আবার রিসিপশন। আমার জন্য এসব এত সহজ না, আমি শুধুমাত্র তোমার জন্য সব করেছি। এভিন বলে আমি জানি, আমিও তোমাকে এসব নিয়ে প্রেশার দিতে চাইনি, কিন্তু পরিবার জড়িয়ে গেলে এসব একটু একটু হয়, কি আর করব। দুজনে তাদের নতুন বাসায় চলে আসে। গোছগাছ করার সময় এভিন, নান্দু, মাধবী এবং গৌতমের পুরনো একটা অ্যালবাম পায়। এভিন বলে বিমলের কথা অনুযায়ী মনে হয় না গৌতম ভালো মানুষ। মাধবী জিজ্ঞেস করে তুমি বিমলকে কিভাবে এতটা বিশ্বাস করছো? আমাদের আর কি, আমরা তো টাকা নিয়ে কেস লড়ি, তারপর যা হওয়ার হয়। মাধবী তার অফিস ছেড়ে দিতে চাচ্ছে, তাহলে সে কিছু টাকাও বাঁচাতে পারবে। এভিন বলে না, সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে, তখন তো আমাকে সোজা ওই অফিসে যেই বসতে হবে, তাই ওই অফিসটা থাকুক, ওটা আমার আর তোমার জায়গা। সকালের শার্ট ওয়াশিং মেশিনে দেওয়ার সময় মাধবী লক্ষ্য করে শার্টের বোতাম ভেঙে গেছে। বিষয়টা এভিনকে জানালে এভিন গুরুত্বই দেয় না। মাধবী বোঝানোর চেষ্টা করে হয়তো অনুষার বোতামও এভাবেই ছিঁড়ে গিয়েছিল, সে টেরই পায়নি। এখন দোষ দিচ্ছে গৌতমের। এভিন বিরক্ত হয়ে বলে দয়া করে কোর্টের কথা বাসায় নিয়ে আসবে না, তুমিই তো এই নিয়ম বানিয়েছিলে। মাধবী ভুল হয়ে গেছে বলেই লজ্জা পেয়ে চলে যায়। এভিন ভাবতে থাকে এটা তো সত্যিও হতে পারে, তাহলে কি অনুষা গৌতমকে ফাঁসাচ্ছে? মাধবী তার এক ক্লায়েন্টের সাথে কেস নিয়ে কথা বলছে, তখনই জোসেফ কল দিয়ে জিজ্ঞেস করে এভিন কোথায়? কল দিচ্ছি ধরছে না কেন? মাধবী জানায় এভিন হয়তো কোর্টে ব্যস্ত। জোসেফ বলে আচ্ছা শোনো, আমি পেরুরকারা থানায় এসেছি। আমাদের কাকার ছেলে সানির কথা মনে আছে? সে তার কিছু বন্ধুর সাথে ডিস্কোতে গিয়েছিল, সেখানে একটু ঝামেলা হয়, একজন আহত হয়েছে। এভিন যেহেতু ব্যস্ত তাই তুমিই আসো। মাধবী বলে আমার ওখানে গিয়ে কোনো লাভ নেই, সাক্ষী থাকলে তারা তো স্টেটমেন্ট দিয়েছে, আর পুলিশ যদি 161 নম্বর ধারা দেয় তাহলে কেউ কিছু করতে পারবে না, আমরা না হয় কোর্টেই কেসটা দেখে নিব। জোসেফ রেগে কলটা কেটে দেয়। এভিন বাসায় আসলেই মাধবীকে জানায় আজ তেমন কোনো গুরুত্বপূর্ণ কেস ছিল না, তাই বাসায় জলদি চলে এসেছিল। এভিন জিজ্ঞেস করে তুমি ফ্রি থাকলে জোসেফ যেখানে বলছিল সেখানে চলে যেতে। মাধবী বলে সেখানে গিয়ে আমি কি করতাম? পুলিশ তো আগে স্টেটমেন্ট নিয়ে নিয়েছিল। এভিন বলে তা আমি জানি, তবে তার সম্মান রক্ষার জন্য একবার যেতে পারতে। মাধবী জিজ্ঞেস করে যাওয়াটা কি খুব দরকার ছিল? এভিন বলে তুমি জোসেফের সাথে থাকলে সে একটু সাহস পেত। মাধবী বলে দেখো, সকালে তুমি বলেছো কোর্টের বিষয়ে বাসায় না আনতে, আর জোসেফ বুঝে গেছে, তাহলে তুমি কেন কথা বাড়াচ্ছ? এভিন বুঝিয়ে বলে পরিবারের বিষয় সম্পূর্ণ আলাদা, এটা একটু সেন্সিটিভ হয়। জোসেফ তোমার এই আচরণটা মনে রাখতে পারে, তাই এটাকে ক্লিয়ার করতে আমি সবাইকে বাসায় ডিনারের দাওয়াত দিয়েছি। জোসেফকে একা ডাকলে কেমন দেখাতো, তাই সবাইকে ডেকেছি। চিন্তা করো না, খাবার বাইরে থেকে আনবো। মাধবী রেগে জিজ্ঞেস করে
তুমি এসব করার আগে আমার সাথে একবার আলোচনা কেন করনি? আমাকে কালকের কেসের জন্য প্রিপারেশন নিতে হবে, সমস্ত বাসা এখন পরিষ্কার করতে হবে। এভিন বলে চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। রাতে ডিনারের সময় কথায় কথায় এভিন সানির কেসের কথা তুললে জোসেফ চিৎকারি করে বলে মাধবী তো অনেক ব্যস্ত ছিল। এভিন তখন মাধবীকে বাঁচানোর জন্য বলে মাধবী অফিসে অনেক ভিড় ছিল তাই সে যেতে পারেনি। জোসেফ বলে কিন্তু যাই হোক ওকে আমাদেরকে ছাড়তেই হবে, ও আমাদের আত্মীয়। এভিন হেসে বলে এটা কোনো সমস্যাই না, আমরা বলবো সানি সেখানে ছিলই না, তাহলেই তো হয়ে যাবে। জোসেফ এভিনকে কেসে নিতে বলে এভিন বলে পাবলিক প্রসিকিউটর এমন কেস নিতে পারে না, তুমি মাধবীকে কেসটা দাও। জোসেফ তখন মাধবীকে বাদ দিয়ে অন্য এক উকিলের নাম নেয়। দিদি গৌতম আর আনুষার কেসের কথা জিজ্ঞেস করতেই এভিন বলে দেয় যে সত্য বলছে সেই এই কেসে জিতবে। জোসেফ মজা নিয়ে বলে জিতে গেলে লোকে বলবে স্ত্রীকে তুমি জিততে দাওনি, হেরে গেলে তোমার সম্মানই নষ্ট হবে, তোমাকে প্রসিকিউটর বানিয়ে এমন ঝামেলায় ফেলবো বুঝতেই পারিনি বলেই হো হো করে হাসতে থাকে। মাধবী অবশ্য কথাটায় বেশ রাগ হয়, তাই চুপচাপ কিছু না বলেই উঠে যায়। পরের দিন বিমল কোর্টে সাক্ষী দিতে আসে। এভিন জিজ্ঞেস করে গৌতম আর অনুষা কি একে অপরকে ভালোবাসতো? বিমল বলে অফিসে এমন গুঞ্জন তো শুনেছি। এভিন বলে গুঞ্জন যখন উঠেছিল সেখানে কিছু না কিছু সত্যি তো অবশ্যই ঘটেছে। বিমল এবার বলে অফিসে ব্রেক টাইমে ভ্যাকেশনে সবসময় ওরা একসাথেই থাকতো, অফিসে ড্রপ সার্ভিস আছে, তবুও গৌতমই সবসময় অনুষাকে নামিয়ে দিয়ে আসতো। মাধবী বলে এমন গুজবকে কখনোই প্রমাণ হিসাবে ধরা যায় না। এভিন বলে ডিফেন্সের উদ্দেশ্য জানা তো জরুরি তাই না? সবসময় একসাথে থাকার জন্য অন্য কলিগদেরও মনে হয়েছে এরা একে অপরকে ভালোবাসে, একজন ভুল হতে পারে, সবাই তো আর ভুল না। মাধবী বলে এমনও তো হতে পারে সবসময় একসাথে থাকতো, অনুষার হোস্টেল এবং গৌতমের বাসা একই রাস্তায় তাই নামিয়ে দিত, তার মানে তো এই না যে তারা সম্পর্কে ছিল। দুজনের তর্ক দেখে বিচারক বলে তোমরা যদি একে অপরকে কিছু বলতে চাও তাহলে কোর্টের বাইরে গিয়ে বলো। ক্ষমা চেয়ে এভিন সেদিন রাতে কি হয়েছিল জিজ্ঞেস করে। বিমল জানায় সে অনুষাকে নিয়ে গৌতমের ফ্ল্যাটে প্রজেক্ট ডিসকাস করতে গিয়েছিল, গৌতমের ড্রিঙ্কসের জন্য জোর করছিল। বিমল ড্রিঙ্কস করেনি কারণ সে ড্রাইভ করে বাড়ি ফিরবে আর পরের দিন সাইট ভিজিটে যাওয়ার কথা ছিল। বিমলের দেরি হয়ে যাচ্ছিল তাই গৌতম তাকে চলে যেতে বলে, তবে অনুষাকে যাওয়ার জন্য সে কিছুই বলেনি। ওয়াইনের প্রথম 2 গ্লাস অনুষা নিজেই নিয়েছিল, পরে গৌতম আরো 1 গ্লাস দিলে অনুষা না করে দেয়। এভিন এবার জোর দিয়ে বিমলকে বলায় যে গৌতম জোর করেছিল বলেই অনুষা ড্রিঙ্কস নিয়েছিল। বিমল হ্যাঁ বলতেই এভিন আর কোনো প্রশ্ন করে না। মাধবী এসে জিজ্ঞেস করলে বিমল জানায় অনুষাকে বিমলই হোস্টেল থেকে নিয়ে গিয়েছিল, ওয়াইনও অনুষা নিজেই কিনেছিল, গৌতম কেনার জন্য কোনো জোর করেনি। মাধবী জিজ্ঞেস করে তোমার কি মনে হয়নি অনুষাকে একা ওখানে রেখে যাওয়াটা ঠিক হবে না? বিমল বলে অনুষাকে দেখে মনে হয়নি যে ওর ওখানে ভয় লাগবে, ভেবেছিলাম হয়তো নিজের মনের কথা বলার জন্য স্পেস চাচ্ছে। মাধবী বিচারককে বলে ড্রিঙ্কস অনুষাই নিয়ে গিয়েছিল, সে চাইলে বিমলের সাথেও যেতে পারত, যা কিছু হয়েছে অনুষার সম্মতিতেই হয়েছে, তাহলে আমার ক্লায়েন্ট গৌতম এখানে একা কিভাবে দোষী হয়? কেস শেষে সতীশ এভিনের কাছে এসে জিজ্ঞেস করে তোদের কি সমস্যা হয়েছে? এভিন বলে আমরা কোর্টের কথা বাসায় নেই না, ব্যাস। সতীশ বলে বাসায় কোনো সমস্যা হয়েছে কিনা সেটা আগে বল। এভিন বলে আসলে জোসেফের সাথে একটু সমস্যা হয়েছিল। মাধবী সতীশকে জানায় এভিন চাইলে জোসেফের সামনে আমার হয়ে কথা বলতে পারতো কিন্তু সে সেটা করেনি। মাধবীর এমন কথা বলেছে শুনে এভিন উল্টা রেগে যায় যে সে এভিনকে কিছু না বলে মনে মনে রাগ কেন রেখেছে। সতীশ বুঝিয়ে বলে তার মন খারাপ দেখে অনেক জোরাজুরি করার পর সে আমাকে এসব বলেছে। বিয়ে করে হানিমুনে যাওয়া বাদ দিয়ে তোমরা কি এসব কেস নিয়ে ঝগড়া করে বেড়াচ্ছ? আমার স্ত্রী তোমাদেরকে দাওয়াত করতে চায়, তোমরা আসো, কথায় কথায় তোমাদের মধ্যকার মনোমালিন্য দূর করে দিব। সতীশের বাসায় আসলে এক কথা দুই কথায় সতীশ এভিনকে বলে জোসেফকে বলো আমাদের এখানে ড্রিঙ্কসের দোকান দিতে, ভালোই ইনকাম হবে। কি বলো মাধবী? মাধবী রেগে বলে জানি না, সে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো ভালো করে জানে না। সতীশ বুঝিয়ে বলে জোসেফের কথা একটু তেড়া হলেও তার মন কিন্তু ভালো, কিছু মানুষ থাকে যে তাদের কথা বলার ধরনটা একটু ভিন্ন। মাধবী এবং এভিন এ নিয়ে আবারও ঝগড়া শুরু করে দেয়। এভিন বলে দুলাভাই চাই এই কেস আমি জিতি, এমনিতেও 375 ধারার কেস, প্রসিকিউটরই সবসময় জেতে। মাধবী জিজ্ঞেস করে কেন, তোমার কি ডিফেন্সকে দুর্বল মনে হয়? দেখো পুরুষরা নারী কলিগদের কটূক্তি করে নিচু দেখায়, এসব মেনে নেওয়ার অভ্যাস আমার আছে, কিন্তু আমার পার্টনার এমন করুক তা আমি কখনোই মানব না। এভিন বলে তুমি এত ইনসিকিউর কেন হচ্ছ? মাধবী রেগে বলে তোমার পাবলিক প্রসিকিউটর হওয়ার পিছনে জোসেফের হাত আছে, এই জন্যই তুমি তাকে কিছু বলতে পারো না। সাধারণ ঝগড়া এবার সম্মানের লড়াই হয়ে দাঁড়ায়। এভিন বলে তোমাকে এই কেস আমি জিততে দিব না। মাধবী বলে সেও এই কেস জিতে দেখাবে। এভিন বলে তাহলে আমি আমার প্রসিকিউটরের পোস্ট ছেড়ে পুরনো অফিসে ফিরে যাব। সমাধান করতে গিয়ে এই ঝগড়া আরো 2 গুণ বেড়ে গেল। রেগে দুইজন দুই দিকে মুখ করে রাতে ঘুমিয়ে পড়ে। সকালে মাধবী এভিনকে আর ডাকে না, যে যার মতো রেডি হয়, নাস্তা করে একসাথে, কিন্তু
কিন্তু কেউ কারোর সাথে কোনো কথাই বলে না। এই চিন্তায় মাধবী অন্য কেসেও ফোকাস করতে পারে না। সতীশ কিছু বলতে আসলেই মাধবী রেগে দেয় হাঁটা। বাসায় জোসেফ আর দিদি আসতেই নান্দুর কল আসে। নান্দুর বাসায় যাবে শুনে এভিন তাকে নামিয়ে দিয়ে আসতে চায়, কিন্তু মাধবী বলে কোনো সমস্যা নাই, আমি একাই যাব। জোসেফ চিন্তায় পড়ে যায় যে এত রাতে সে একা কিভাবে যাবে। এভিন বলে সমস্যা নাই, আমাদের কাজটাই তো এমন। দিদি আর দুলাভাই চলে যাওয়ার অনেক রাতে মাধবী বাসায় এসে দেখে এভিন তার অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে গেছে, তবুও তাকে ডাকে না। পরবর্তী ট্রায়ালে গৌতমের ফ্ল্যাটের মেইড আসে। সে জানায় সে সেদিন 6ষ্ঠ ফ্লোরে লিফটের জন্য অপেক্ষা করছিল। তখনই ফ্ল্যাট থেকে ওই মেয়েকে বের হতে দেখে। বের হওয়ার সময় সে গৌতমকে জড়িয়ে ধরেছিল। এভিন জিজ্ঞেস করে মেয়েটা কি কান্না করছিল। মেইড হঠাৎ মাধবীর দিকে তাকালে সে ইশারা করতেই বলে না, সে তো হাসি মুখে ছিল, এমনকি লিফটেও হাসি খুশি মুডেই ছিল। মেয়েদের বারবার মাধবীর দিকে তাকানো দেখে এভিন জিজ্ঞেস করে পুলিশ তো বললো সে কান্না করছিল, আর তুমি পুলিশকে জড়িয়ে ধরার কথা কেন বলনি। মেইড বলে হয়তো আমি ভুলে গিয়েছিলাম। মাধবী এসে জামা দেখিয়ে প্রশ্ন করে এই জামা কি সেদিন ছেঁড়া ছিল। মেইড বলে না, একদম ঠিক ছিল। এই বয়ানে মাধবী এটাই প্রমাণ করে যে গৌতমকে ফাঁসানোর জন্যই অনুষা বাটনগুলো পরে ছিঁড়েছে। এভিনের কিছু একটা খটকা লাগায় সে আবারও মেইডকে প্রশ্ন করতে চায়। মাধবী অবজেকশন দিলেও বিচারক এভিনকে সুযোগ দেয়। এভিন একটা শাল দেখিয়ে জিজ্ঞেস করে এটা সেদিন অনুষার গায়ে ছিল। মেইড হ্যাঁ বলতেই এভিন জিজ্ঞেস করে জামা যদি ছেঁড়া না থাকে তাহলে এই গরমে শাল কেন পেঁচিয়েছিল, আর তুমি বা শালের নিচে জামা কিভাবে দেখলে। ভয়ে মেইড মাধবীর দিকে তাকায়। এভিন জিজ্ঞেস করে কোর্টে কি তুমি প্রথমবার এসেছো, কি বলতে হয় কি হয় না এগুলো তোমার উকিল ম্যাডাম শেখায়নি। মেইড ঘাবড়ে বলে ম্যাডাম আমাকে সব শিখিয়ে দিয়েছে। ব্যাস, এভিন প্রমাণ করে দেয় মাধবী শিখিয়ে পড়িয়ে মেইডকে এনেছে, আর এতক্ষণ সে মাধবীর শেখানো কথাগুলোই বলছিল। বিচারক রেগে মাধবীকে সাক্ষীর সাথে জালিয়াতি করার জন্য ধমক দেয়। পরবর্তী হিয়ারিং 11 অক্টোবর দিলে মাধবী আরো সময় চায়। বিচারক টিটকারি করে জিজ্ঞেস করে কেন আবারও সাক্ষীকে শিখিয়ে আনবে। মাধবী জানায় ওই দিন তার পারিবারিক অনুষ্ঠান আছে। এভিন বিষয়টা জানা সত্ত্বেও ভুলে যাওয়ায় তার বেশ খারাপ লাগে। এই জন্যই পরবর্তী হিয়ারিং 15 অক্টোবর দেওয়া হয়। মাধবীর প্রচন্ড রাগ হয়। রাগে ফুঁসতে ফুঁসতে সে কোর্টরুম থেকে বের হয়। দুজনে এই দূরত্বে অনেক কষ্ট পায়, কিন্তু কেউ মুখ ফুটে কিছুই বলে না। পরিবারের সামনে দেখায় তারা ঠিক আছে, কিন্তু আসলে তারা একটুও ঠিক নেই। কাজের সময় এভিন মাধবীর ফাইল সামনে পেয়েও সেটা চেক করে না, কারণ নৈতিকতা সবার আগে। দুজন দুজনের মতো যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করে বাসা থেকে বের হয়। গাড়ি বাদ দিয়ে মাধবী স্কুটিতে যাওয়া আসা শুরু করে দেয়। রাতে ব্ল্যাঙ্কেট একটু টান লাগায় মাধবী আচমকায় রেগে সোফায় গিয়ে আলাদা ঘুমায়। এভিন অনুষার বাসায় এসে অনুষার বাবাকে বলে সারার সাথে যোগাযোগ করতে হবে, পরবর্তী হিয়ারিং এ তাকে ডাকা হবে। অনুষার বাবা সারাকে কল দিয়ে কথা বলতে গেলেই অনুষা জিজ্ঞেস করে গৌতমের কতদিনের শাস্তি হবে। এভিন জানায় যাবজ্জীবন কারাদণ্ড বা 15 বছরের জেল, এখনই বলা যাচ্ছে না। অনুষা কেমন যেন ঘাবড়ে বলে আমি কি এখন এই কেসটা তুলে নিতে পারবো না, কারণ এত প্রশ্ন আর জবাবদিহিতা অনুষা মানতে পারছে না। এভিন বুঝিয়ে বলে অনুষা যা করছে সেটা অনেক কষ্টের আর লজ্জার হলেও এটা করতে অনেক সাহস লাগে, সব মেয়ে এমন করতে পারে না। অনুষার বাবা জানায় সারার সাথে সে যে কোনো সময়ে কথা বলতে পারবে। এদিকে মাধবী গৌতমকে সারার সাথে কথা বলতে বলে, কারণ সারার বয়ান গৌতমের বিপক্ষে গেলে অনেক বড় সমস্যা হবে। কিন্তু গৌতম কেন যেন সারার সাথে কথা বলতে ইতস্তত করে। মাধবী রেগে চিৎকার করলে গৌতম চিৎকার দিয়ে বলে তোমাকে আমার সব কথা বলতে হবে নাকি, বলেই সে তার রুমে চলে আসে। মাধবী তার রুমে এসে জিজ্ঞেস করে কি সমস্যা হয়েছে সেটা বলো, সারা তো তোমারই বন্ধু, তুমি ওকে না বোঝাতে পারলে অন্য কাউকে কিভাবে বিশ্বাস করাবে। গৌতম জানায় গৌতম ভালো করেই জানতো অনুষা গৌতমকে পছন্দ করে, তার মানে সে শুরু থেকেই মাধবীকে মিথ্যা বলেছে যে সে জানতো না অনুষা তাকে পছন্দ করে। আসলে সারাই এই কথা গৌতমকে জানিয়েছিল, তবে এসব লুকানোর জন্য এত বড় সমস্যা হবে সে সেটা বুঝতেই পারেনি। গৌতম বলে আমি কাউকে ধোকা দিইনি, অনুষাকে আমার ভালো লাগতো, সেদিন যা হয়েছে ওসব আমার প্ল্যান ছিল না, বাস হয়ে গেছে। কান্না করতে করতে বলে আমাকে দয়া করে বিশ্বাস করো। মাধবী বলে আমার বিশ্বাস দিয়ে কি করবে, কোর্টকে বিশ্বাস করাতে হবে। গৌতম জিজ্ঞেস করে আমি অনুষাকে বিয়ে করলে কি সব ঠিক হয়ে যাবে, প্লিজ ক্ষমা করে দাও। অনুষার কাছেও ক্ষমা চাইবো। মাধবী বলে এখন সারাকে তোমার এই চোখের পানি দেখাও, ওর হাতেই তোমার ভাগ্য নির্ভর করছে। মাধবী রাতে চিন্তায় ঘুমাতেই পারে না। সে এই গৌতমকে বিশ্বাস করে এভিনের সাথে চ্যালেঞ্জ নিয়েছিল, আর সেই গৌতমই তাকে মিথ্যা বলেছে। সারা গৌড়ে জানায় একদিন হোস্টেলে গিয়ে দেখে অনুষা নিজেকে শেষ করার চেষ্টা করছে। তাকে কোনো রকমে থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতেই তারপর সে সব জানায়। এভিন গৌতমের কলেজ লাইফের কথা জিজ্ঞেস করলে মাধবী অবজেকশন জানায়। এভিন বলে আরোপির চরিত্র কেমন ছিল সেটা আগে জানা জরুরি। কলেজে গৌতমের অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। এভিন সারার মাধ্যমে প্রমাণ করতে চায় গৌতম কাউকে কখনোই কমিটমেন্ট দিতে চায় না। তবে এই প্রশ্ন যখনই সারাকে করা হয় সে বলে সে এসব জানে না। এভিন হতবাক হয়ে তাকায়, কারণ গত রাতেই সারা অন্য কথা বলেছিল যে সে নিজেই গৌতমকে জানিয়েছিল অনুষা তাকে পছন্দ করে। তাহলে সারা এখন এমন কেন বলছে? তাই আবারও জিজ্ঞেস করে গৌতম কি জানতো না যে অনুষা তাকে বিয়ে করতে চায়। গৌতমকে তুমি
এসব বলনি? সারা সবকিছুর উত্তরেই বলে জানি না। এই সুযোগের সদ্ব্যবহার করে মাধবী এভিনকে সরিয়ে ক্রস এক্সামিন করতে আসে। মাধবী জিজ্ঞেস করে অনুষা কি জেদি স্বভাবে? সারা বলে হ্যাঁ, ওয়ার্ডেনের সাথে এই নিয়ে ঝামেলাও হয়েছিল। অনুষা প্রায় দেরি করে ফিরত। ওয়ার্ডেন বকাঝকা করলে অনুষা পুলিশে কমপ্লেনের হুমকি দিত, কারণ ওটা কমার্শিয়াল হোস্টেল ছিল না। মানে অনুষাকে কিছুতে বাধা দিলে সে বেশি করে জেদ করত। মাধবী বলে অনুষা যখন নিজেকে শেষ করার চেষ্টা করছিল তুমি ওই রুমের ভিতরে গেলে কিভাবে? দরজা ভেঙে? সারা বলে না, দরজা খোলাই ছিল, আর তার হাতেও কোনো দাগ ছিল না। মাধবী বিচারককে বলে বিষয়টা কেমন না? দরজা খোলা ছিল, হাতে কোনো দাগও ছিল না। অনুষা তাহলে সিম্প্যাথি পাওয়ার জন্য নিজেকে শেষ করার মিথ্যা নাটক সাজায়। এর কারণ দুইটা হতে পারে। এক, সারা এমন অবস্থায় দেখে হয়তো গৌতমকে রাজি করাবে, অথবা সারা এমন অবস্থায় দেখলে স্ট্রং প্রমাণ রাখতে পারবে। অনুষা যেহেতু জেদি, সেটা নিজের ইচ্ছাকে গুরুত্ব দিয়েই এমনটা করেছে। বিচারক মাধবী এবং এভিন দুজনকেই জিজ্ঞেস করে আর কোনো সাক্ষী আছে কিনা। দুজনেই না বললে বিচারক পরবর্তী ডেট মানে লাস্ট হিয়ারিং 23 অক্টোবর দেয়। কোর্ট থেকে বের হয়ে নান্দু বলে গৌতম সারার সাথে কথা বলেছে বলেই সারা বয়ান বদলে দিয়েছে। কিন্তু এভিন কি ঠিক আছে? এভিন রেগে ফেটে একাকার। আজকেই এই কেস শেষ হয়ে যেত, কিন্তু সারার স্টেটমেন্ট বদলে যাওয়ায় সব নষ্ট হয়ে গেল। গৌতমের মতো ছেলেকে বাঁচাতে মাধবী এসব কেন করছে এটা ভেবেই তার রাগ হচ্ছে। সতীশ বুঝিয়ে বলে দেখো, কেস কয়েকদিন পর শেষ হয়ে যাবে, কিন্তু তাই বলে তোমরা তোমাদের সম্পর্ক নষ্ট করতে পারো না। কতদিন আর আলাদা থাকবে? রাতে এভিন বেডরুমে, মাধবী তখন ড্রয়িং রুমে। এভিন কথা বলতে এগিয়ে আসে, কিন্তু আবারও ইগোর কাছে হার মেনে রুমে এসে শুয়ে পড়ে। ফাইনালি 23 তারিখ চলে আসে। বিচারক গৌতমকে যা প্রশ্ন করে না কেন, গৌতম সবকিছুরই না উত্তর দেয়। শুধুমাত্র সেদিন রাতে একে অপরের কাছে আসা বিষয়ে প্রশ্নে হ্যাঁ বলে। সে বিচারক জিজ্ঞেস করে যে অনুষা গৌতমকে বিয়ে করতে চায়, এটা গৌতম জানতো কিনা। গৌতম তখন মাধবীর কথা মতো বলে জানি না। সবশেষে গৌতম হাত জোর করে কান্না করে বলে অনুষা আমার বন্ধু ছিল, আমি জেনে শুনে তাকে ধোকা দেইনি। ক্লোজিং স্টেটমেন্ট দেওয়ার জন্য ডাকলে এভিন বলে প্রথম যেদিন আমার ক্লায়েন্টকে দেখেছিলাম সে আমাকে একটাই প্রশ্ন করেছিল, গৌতম জানতো ওকে আমি ভালোবাসি, তারপরও সে এমন কেন করলো? এখন প্রশ্ন হলো গৌতম বিয়ের ওয়াদা দিয়েছিল কিনা, ওরা সত্যি একে অপরকে ভালোবাসতো কিনা। এসব আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। এগুলো জবাব কোর্টরুম থেকে না, গৌতমের ভেতর থেকে আসা উচিত। আইন তো তখনই আসে যখন নিজেদের আত্মা মারা যায়। 415 এবং 375 ধারা অনুযায়ী আরোপী অপরাধী। এই কোর্টের রায় দেওয়ার আগে একটা কথা মাথায় রাখা উচিত, আজকের রায় সমাজের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। আইন কানুন থাকার পরও মেয়েদের সাথে অন্যায় হয়, তাদেরকে ধোকা দেওয়া হয়। তাই যারা চুপ থাকে এবং অনুসার মতো আওয়াজ তোলে, সবার কথা বিবেচনায় রেখে অপরাধীকে আইনের আওতায় ততদিন রাখা উচিত যতদিন রাখা সম্ভব। মাধবী ক্লোজিং এর স্টেটমেন্টে বলে ভারতীয় সংবিধানের 14 নম্বর আর্টিকেলে নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হয়েছে, কিন্তু আসলেই কি সমাজে তাই হয়? একটা নারী অন্যায়ের বিচার চাইতে আসলে সমাজ তাকে অনুগ্রহ করে, কিন্তু আমার ক্লায়েন্ট একজন ছেলে, সে নির্দোষ হয়েও তাকে এই কোর্টে অপরাধী বলা হচ্ছে যে অপরাধ সে করেইনি। তাহলে এত ভেদাভেদ কেন? যা হয়েছে দুজনের সম্মতিতেই হয়েছিল, তাহলে একজনকে কেন অপরাধী বলা হচ্ছে? আমিও নারীর সমান অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি, কিন্তু আমার মতে কোনো পুরুষকেও ন্যায় অধিকারের জন্য লড়াই করা ছাড়া উচিত না। নারী যদি তার নিরাপত্তার জন্য বানানো আইনের অপব্যবহার করে নির্দোষকে শাস্তি দেয়, তাহলে এই সমাজে আইন কি মুখ দেখাবে? তাই আমার অনুরোধ, কোর্ট যেন সঠিক সিদ্ধান্ত নেয়। বিচারক আজকে এই কেসের রায় না দিয়ে রায়ের ডেট ফেলে 4 নভেম্বর। সাথে সাথেই এভিন আর মাধবী দুই দিক থেকে বের হয়ে যায়। নান্দু মাধবীর কাছে এসে বলে এই কেসের জন্য তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে ঝামেলা চলছে সেটা একদম ঠিক না। গৌতম অপরাধী কিনা আমি জানি না, ও আমার ভাই, আমি স্বার্থপরের মতো ওকে বাঁচাতে চাইবো, কিন্তু তাই বলে তোমার সম্পর্কে ভাঙন ধরলে আমি নিজেকে কোনোদিনও মাফ করতে পারবো না। কেস শেষ হয়ে গেছে, প্লিজ এভিনের সাথে সব ঠিক করে নাও। এভিন অনুষার বাসায় আসলে অনুষার বাবা জানায় অফিস থেকে কল দিয়ে অনুষাকে জয়েন করতে বলেছে, কিন্তু অনুষা কোনো কথাই শুনছে না। আচ্ছা, আমরা কি আগে থেকে রায় জানতে পারবো না? এভিন বলে এসব বিচারকের উপর নির্ভর করছে, আমাদের তরফ থেকে যা যা করা সম্ভব ছিল আমরা করেছি। আমি অনুষার সাথে একা কথা বলতে চাই। অনুষার বাবা চলে গেলে এভিন জিজ্ঞেস করে কোর্টের রায় নিয়ে চিন্তা হচ্ছে তাই না? আমাদের মধ্যে একটা কমন জিনিস কি জানো? জেতার জন্য আমাদের দুজনকেই এমন মানুষকে হারাতে হবে যাকে আমরা অনেক ভালোবাসি, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে, আমাকে জিততেই হবে। মাধবীর জন্য বিষয়টা এমনই। তবে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন সারা তার বয়ান বদলে দেয়। কোর্টে তার বয়ান বদলে যাওয়াতে মাধবীও অবাক হয়ে গিয়েছিল। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট দেখেছি। আমাদের উকিলদের সমস্যা হলো জবাব থাকুক না থাকুক অনেক প্রশ্ন করি। সারা কেন তার বয়ান বদলালো? আমি তোমাকে কিছু বলবো না, তুমি আমার ক্লায়েন্ট, এজন্য জানতে চাই তুমি কি কিছু লুকাচ্ছ? তুমি কেন কেস তোলার কথা বললে? গৌতমের কেন শাস্তি হতে পারে এটা কেন জিজ্ঞেস করলে? অনুষা হাউমাউ করে কান্না করে বলে জানি না। যখন ওকে বিয়ের কথা বলি, অনেক কান্না করে ভিক্ষা চাই, তখন সে আমার একটা কথাও শোনেনি। তখন ওর উপরে অনেক রাগ হয়েছিল। বাবা যখন প্রতারণার কেস করার জন্য জোর
দেয় আমি দ্বিতীয়বার চিন্তা করিনি। তবে এখন আমার মনে হচ্ছে আমরা যদি বসে ঠান্ডা মাথায় কথা বলে সমাধান করার চেষ্টা করতাম তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হতো। জানি না আমি এসব কেন করেছি। ওরা জিতে গেলে আপনি তো আপনার স্ত্রীকে পেয়ে যাবেন, নিজের স্ত্রীকে হারিয়ে আপনি কি শান্তিতে থাকতে পারবেন? আমারও ঠিক তেমনই অনুভূতি হচ্ছিল। এই জন্য সারাকে স্টেটমেন্ট বদলাতে বলি। দুঃখিত, কিন্তু আমার কাছে ওটাই ঠিক মনে হয়েছিল। এদিকে ঘড়িতে প্রায় 9টা বাজতে যাচ্ছে। অনেক চিন্তা ভাবনার পর মাধবী অফিসে তালা মেরে বের হয়ে স্কুটি অন করতেই পেছনে এভিনও বাইকের হেডলাইট অন করে। মাধবী ঠিকই টের পায় কিন্তু পেছনে তাকায় না। বাসায় এসে মাধবী এভিনের দিকে না তাকিয়ে চুপচাপ তার কাজ করতে থাকে। এভিন সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। মাধবীর এতদিনে জমিয়ে রাখা রাগ অভিমান টপ টপ করে চোখের পানি হয়ে পড়তে থাকে, কিন্তু সে এভিনের দিকে তাকায় না। এভিন মুখ ধরে টেনে জিজ্ঞেস করলে মাধবী সব রাগ অভিমান ভুলে কান্না করতে করতে এভিনকে শক্ত করে জড়িয়ে ধরে। আজ 4 নভেম্বর হিয়ারিং শুরু হয়। বিচারক শুরুতেই প্রসিকিউটর আর ডিফেন্স লয়ারকে সঠিকভাবে লড়াই করার জন্য বাহবা দেয়। এরপরই রায় দেওয়া শুরু করে। প্রসিকিউটর প্রমাণ করতে পারেনি যে আরোপিত ব্যক্তি ইচ্ছা করে ভিকটিমকে ম্যানিপুলেট করেছিল, কিন্তু আদালত এটাও অস্বীকার করতে পারবে না যে নেশাগ্রস্ত অবস্থায় অভিযুক্ত ভিকটিমের সাথে ইন্টিমেট হয়। তাই 415 নং ধারা বাদ দিলেও 375 নং ধারার আন্ডারে আরোপিতকে 10 বছরের কঠোর জেল এবং 50,000 জরিমানা দেওয়া হয়। এই রায় শোনার পর গৌতম আর গৌতমের পরিবার কান্না করে দেয়। অনুষাও এই রায় শোনার পর অনুতপ্ত হয়। এত বড় ঘটনার পর তার ভালোবাসা গৌতম তাকে আর কখনোই মাফ করবে না। কিছুক্ষণ পর কোর্টরুমের বারান্দায় দাঁড়িয়ে এভিন মাধবীকে জিজ্ঞেস করে ঠিক আছো তো। মাধবী বলে আমাদের কাজ আমাদেরকে এমন পজিশনে আবারও নিয়ে আসবে। ঠিক বেঠিক জানি না, কিন্তু এরা আমাদের জন্য ক্লায়েন্ট ছিল। এভিন বলে আসলে কি ঠিক বেঠিক বলতে কিছু আছে? বাজ বিচার করার আমরা কে? মাধবী বলে চিন্তা করো না, ধীরে ধীরে এসবের অভ্যাস হয়ে যাবে। এভিন জিজ্ঞেস করে গৌতম শাস্তি পেয়েছে এই জন্য তোমার দুঃখ হচ্ছে নাকি তুমি হেরে গেছো তার জন্য দুঃখ হচ্ছে? মাধবী বলে দুটোর জন্যই দুঃখ হচ্ছে। তা বলো তোমার ডিফেন্স লয়ার কি দুর্বল ছিল? এভিন বলে না বাবা না, আমার তো দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। দুজনেই খুনসুটি করতে করতে সিদ্ধান্ত নেয় তারা এবার হাইকোর্টে যাবে। সবাই তাদের জীবন স্বাভাবিকভাবেই কাটাতে শুরু করে। গৌতম তখন জেলে। অনুষা গৌতমকে জেলে দেওয়ার অনুতাপে কান্নাকাটি করে নিজেকে ঘরবন্দি করে নেয়। এভিন আর মাধবীও তাদের ব্যক্তিগত জীবনকে এখন আর কোনো ক্লায়েন্টের জন্য নষ্ট করে না। তবে আবারও তারা এক কেসে একে অপরের বিপরীতে তর্ক করতে করতে রীতিমতো ঝগড়া শুরু করে দেয়। বিচারক রেগে বলে আপনাদের না বলেছি নিজেদের উপর কোনো রাগ থাকলে বাইরে থেকে সমাধান করে আসবেন, এখানে এসব চলবে না। তবে তাতে এদের কিছুই যায় আসে না, কারণ তারা সবার সামনে রাগ দেখালেও সবার আড়ালে একে অপরের দিকে তাকিয়ে মিটি মিটি হাসে, কারণ আগের বারের মতো ভুল তারা আর এবার করবে না। এই গল্প আমাদের এটাই শিখিয়ে গেল পেশাগত কারণ বা যে কারণই হোক না কেন সেটা মাঝে মাঝে ভালোবাসার মানুষের বিপক্ষে দাঁড় করাতে পারে বা মতের অমিল হতেই পারে। তার মানে এটা না যে ইগো দেখিয়ে সম্পর্কটাকে শেষ করে দিতে হবে, বরং মনে রাখতে হবে সম্পর্কে সম্মান, বোঝাপড়া আর ধৈর্য ধরাটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সত্যের জন্য লড়াই করাটা অবশ্যই জরুরি, তবে মাথায় রাখতে হবে সেটা যেন সম্পর্কের মূল্যায়নকে ভুলিয়ে না দেয়, কারণ জীবনের প্রতিটা সম্পর্কই মূল্যবান। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।